বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য অতিথি আমার বায়ে বসা সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, আর আমার ডানের রয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের। মিস্টার মোহাম্মদ আজিজ খান, প্রথমে যে প্রশ্নটা আপনাকে করা দরকার আমি সেই প্রশ্নে না গিয়ে সামগ্রিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের অর্থ কতটা স্বস্তিকর জায়গায় আছে বলে মনে করেন আপনি? ধন্যবাদ। যদি আপনাকে দেখবার পরেই প্রথমে মাথায় আসে বিদ্যুৎ, সেই প্রশ্নে যাবো এবং অর্থনীতির সঙ্গে সেটিও সম্পর্কিত। ধন্যবাদ। বাংলাদেশ একটা বিরাট আনসার্টিনিটি থেকে উপরে উঠে গেছে। আজকে বাংলাদেশে নিশ্চয়তা বলে একটা জিনিস এসছে। সেই নিশ্চয়তাটা প্রমাণ হয় কিভাবে? আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে, সে অনিশ্চয়তার পরেও বাংলাদেশের ডেমোক্রেসি বর্তমান। বিশ্ব মন্দা গেছে, তবুও বাংলাদেশের ইকোনমি ডেভেলপ করেছে। মিডল ইস্টে যুদ্ধ বিগ্রহ হয়েছে, সেজন্য আমাদের একাধারে লোকজন ফেরত চলে এসছে, তবুও ইকোনমিক ডেভেলপমেন্ট 6 to 7% অ্যাজ প্রজেক্টেড। বিশ্বে কমোডিটি প্রাইসেস অনেক দাম বেড়েছে, সেই কমোডিটি প্রাইসের শক হিসাবে বাংলাদেশে অনেক জিনিসের মূল্য বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তবুও বাংলাদেশের ইকোনমি has continued to remain at projected 6-7% growth. এটা আমি মনে করি বাংলাদেশের ইকোনমির জন্য একটা সবচেয়ে বড় পাওয়া, কারণ আমরা একটা নিশ্চয়তার ভিতরে এসেছি। আজকে আমরা যারা ইনভেস্ট করি বাংলাদেশের ইকোনমিতে সাথে যুক্ত থাকতে চাই, তারা বড় গলায় বলতে পারি যে বাংলাদেশের মুডিজ এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার বাংলাদেশকে B1 ক্রেডিট রেটিং করেছে এবং সেই ক্রেডিট রেটিং মেইনটেইন হচ্ছে। এটা একটা বিরাট বড় পাওয়া। এই জন্য অন্যান্য দেশে যদি আপনি দেখেন, ইউরোপে দেখেন, জাপানে দেখেন, আমেরিকায় দেখেন, আজকে আমেরিকায় যে ডিবেট হচ্ছে অ্যাবাউট দ্য ক্রেডিট সিলিং, আজকে জাপান -5% to 6% নেগেটিভ গ্রোথ হবে সুনামির জন্য। আমাদের দেশেও কিন্তু ফ্লাড হয়, আমাদের দেশেও বিরাট বিরাট ন্যাচারাল ক্যালামিটিজের শক হয়। সেই শকের পরেও বাংলাদেশ 5-6% সাথে ডেভেলপমেন্ট মেনটেন করছে। কাজে আমি সার্বিকভাবে খুবই উৎসাহী এবং আই এম ভেরি হোপফুল অ্যাবাউট দি ফিউচার অফ বাংলাদেশ। বাট এইসব ফ্যাক্টস ফিগারের বাইরে যেমনটা আপনি প্রবৃদ্ধির কথা বলছেন, সেগুলো নিয়ে তো নানা ধরনের বিতর্ক হয়, এগুলোর মেথোডোলজি নিয়ে অনেক কথা হয়, আমি সেদিকে যাচ্ছি না। সাধারণভাবে আপনি কি মনে করেন কিনা মানুষ স্বস্তিতে আছে? মানুষ তো জন্মের পরের থেকেই স্বস্তিতে নাই। মানুষ জন্মের পরের থেকেই স্বস্তিতে নাই। এক নম্বর হলো যে, আমি একটা কথা সবাইকে বলি যে আমরা যে পৃথিবীতে আসছি এজ এ পেনাল্টি। আমরা যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মে আল্লাহ তাআলা এক ধরনের পরম করুণাময়, আল্লাহ তাআলা পেনাল্টি হিসেবে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। তারপরে এখানে আসার পরে বাংলাদেশের আপনি এই যে চাওয়া লোকজনের, এটাও একটা বিরাট বড় সিলভার লাইনিং। আজকে যে তারা চাচ্ছে যে দ্রব্যমূল্যের দাম কমান, দ্রব্যমূল্যের দাম কমানোর পরে 6-7% গ্রোথ, সেটার মানে কি তার একটা এবিলিটি হয়েছে টু পারচেজ। হাঙ্গার তো নাই, ফ্যামিন তো নাই, পভার্টি নাই। সেই হিসাবে একটা বিরাট বড় মানে যদি মানুষের মনে চাওয়া না থাকে তাহলে পরে কিন্তু উন্নয়ন হয় না। কিছুটা যদি আপনার মনের ভিতরে দুঃখ না থাকে, কিছু পাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে পরে উন্নয়ন কিভাবে হবে? সেটা আছে। আমি পজিটিভ ভাবে দেখছি যে বাংলাদেশের লোক এখনো, আমরা আরো ভালো ডেমোক্রেসি চাই, আমরা আরো ভালো অর্থনীতি চাই, আমরা আরো ভালো হিউম্যান রাইটস চাই। বাংলাদেশের সমস্ত লোক এর উন্নয়ন হোক, একটা ইনক্লুসিভ সোসাইটি হোক। এই চাওয়াগুলি তো থাকতেই হবে এবং এই চাওয়ার এক্সপ্রেশনও থাকতে হবে। কাজেই যারা এটা এক্সপ্রেস করছেন আমি তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। তাদের ওই এক্সপ্রেশনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। দুধের উৎপাদন বাড়ছে, এক্সপোর্ট বেড়েছে 44%। কত বড় অর্জন! আমি মনে করি এটা সবচেয়ে বড় অর্জন। কারণ একটা দেশের ইকোনমিক ফান্ডামেন্টাল আজকের দুনিয়াতে যে আপনি কম্পিটিটিভ কত কম্পেয়ার টু দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড, তার মানে আমরা রেস্ট অফ দি ওয়ার্ল্ডের কাছে ওয়ান অফ দি মোস্ট কম্পিটিটিভ নেশন টু বি এবল টু এক্সপোর্ট আওয়ারসেলস। ইম্পোর্ট বেড়েছে 32%। তো অর্থনীতির মূল চালিকা শক্তি এক্সপোর্ট এবং ইম্পোর্ট। আজকে সারা পৃথিবীর সাথে মিলেমিশে সবাই বলে যে ইট ইজ পুরো দুনিয়াটা এক গ্লোবালাইজড ওয়ার্ল্ড। সেখানে
ইম্পোর্টও বেড়েছে, এক্সপোর্টও বেড়েছে, মানুষের আয় বেড়েছে। আজকে আমাদের প্রায় $750 পার ক্যাপিটা ইনকাম 2015 সনের ভিতরে মধ্য আয়ের দেশে চলে যাবে, প্রায় $1000 উপর হয়ে যাবে পার ক্যাপিটা ইনকাম। আমরা যদি সারা পৃথিবীর সাথে মিলাই তাহলে পরে দেখা যাবে যে এটা একটা প্রবৃত্তি, বছরের পর বছর যে প্রবৃত্তি হচ্ছে, দ্যাট ইজ ওয়ান অফ দি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সেই হিসাবে আমি খুব আশাবাদী এবং আমি মনে করি যে লোকজনের মনের ভিতরে যে আরো আশা, আরো ইচ্ছা, সেই ইচ্ছাটাকে প্রণোদনামূলক মনে করা উচিত। দ্যাট ইজ অ্যান এনকারেজিং ফ্যাক্টর দ্যাট আওয়ার পিপল আর ডিমান্ডিং ইভেন মোর। সেই জন্য তো তারা কাজও করছে। মানে আমি প্রথমে যেটা শুরু করেছিলাম যে ক্যালামিটিজ অন্য দেশে হলে পারে যতখানি কষ্ট হয়েছে তাদের, যে নেগেটিভ গ্রোথ হয়ে গেছে, আমাদের ক্যালামিটিজের পরে আমরা এগিয়ে গেছি। আসবো আপনার কাছে। মিস্টার কাজী আকরামউদ্দিন আহমদ, আপনি কিভাবে চিত্রায়িত করবেন? ধন্যবাদ আপনাকে। আমি অনেকটা ওনার সাথে একমত এই দিক দিয়ে, যে একটা কথা উনি বলেছেন আমরাও বলতে চাই। আমি প্রথমেই বলি, এই যানজট হচ্ছে আমাদের রাস্তা, কিন্তু সেই রাস্তাই আছে, এবং কিন্তু যানজট হচ্ছে আমাদের দেশের গাড়ির সংখ্যা দেখলেই মনে হবে যে আমাদের মানুষ বাইং ক্যাপাসিটি বেড়েছে, আমাদের ইকোনমিক কন্ডিশন নিঃসন্দেহে আমরা ভালোর দিকে যাচ্ছি। এবং কিন্তু এখানে তো আবার অন্য কথা আছে, যেমন বলা হয় যে ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে, এবং বৈষম্যের এই গ্যাপটা কিন্তু বাড়ছে। কিন্তু গ্যাপ বাড়ছে, কিন্তু আমি বলি যে আজকাল আগের দিনে পাকিস্তানি যুগে পরবর্তীকালে গাড়িওয়ালা মানুষকে বিশেষভাবে বলা হতো যে ওই শ্রেণীর মানুষ, তার সংখ্যা ছিল অনেক কম। এবারে এখন কিন্তু আপনি গাড়িওয়ালার সংখ্যা সেই রেশিওতে অনেক বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কেননা আমরা ব্যাংকার হিসেবে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা মানুষই তার অবস্থানের পরিবর্তন চাচ্ছে, বিশেষ করে তার অর্থনৈতিক উন্নতি চাচ্ছে। এবং এই অর্থনৈতিক উন্নতি আমরা প্রায় বলে থেকে, আমি কিন্তু অন্যদিকে শিল্পপতি, আর যদি বাইং ক্যাপাসিটি না বাড়ে শিল্প চলতে পারে না। সুতরাং আমি আশা করব, এবং আমি এটা আপনাদের বলতে পারি যে আমাদের দেশের লোকের আকাঙ্ক্ষা আছে, তারা সামনের দিকে বাড়ার ইচ্ছা আছে, সেই জন্যই তাদের প্রয়োজনীয়তা বেড়েছে, তাদের অবস্থানের পরিবর্তন তারা খুব দৃঢ়ভাবে প্রত্যাশা করছে। এবং সেই জন্যই কিন্তু আমাদের দেশের ইকোনমিক দিক থেকে এবং মানুষের উন্নতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। না হলে আজিজ খান সাহেব এটা বলেছেন, প্রায় বিগত বেশ কয়েক বছর থেকে আমাদের জিডিপি গ্রোথ একই রেটে আছে, এবং এটা বিশ্বের কিন্তু একটা অনন্য উদাহরণ। কেননা কোনো দেশে একবার উঠে একবার পড়ে, কিন্তু আমাদের দেশের গ্রোথ রেটটা বেশ কয়েক বছর, আমি বলবো প্রায় 10 বছর থেকেই এই যে 5.5 to 6, এবং আমরা আশা করছি আগামীতে 7% হবে। সেদিক দিয়ে আমি ব্যাংকার হিসেবে বলতে পারি যে ব্যাংকিং সিস্টেমেও নানা রকমের, কেননা আমাদের চাহিদার অনুযায়ী আমাদের সেবার ধরনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেবার ধরন চেঞ্জ হয়েছে, এই জন্য আমি বলতে পারি যে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটা অ্যাকশন নিয়েছে। তার ভিতরে একটা হলো বাংলাদেশ ইলেকট্রনিক মানি ট্রান্সফার। এটা হলো, আমি কয়েকদিন আগে নিউ ইয়র্কে আমাদের এক্সচেঞ্জ হাউস ওপেন করে এসেছি, এই মাসেরই 11 তারিখে। তারপরে লন্ডনে 2 বছর আগে একটা ওপেন করেছিলাম। তা সেদিক দিয়ে এই মানি ট্রান্সফার সিস্টেমটা এত কুইক হয়েছে যে চিন্তা করা যায় না। বাংলাদেশে যখনই পুছে, আমরা গ্রামে গঞ্জে আমাদের নিজেদের ব্যাংক না থাকলেও অন্য ব্যাংকের মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি। তবে যে হুন্ডি ব্যবসা ছিল, সেই হুন্ডি থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। এবং বিগত বছরগুলোতে আপনি জানেন যে 2007, 8, 9-এ সারা ওয়ার্ল্ডে একটা ইকোনমিক টার্ময়েল হয়েছিল, এবং ইকোনমিক টার্ময়েলের প্রধান ছিল ব্যাংক ধস। ব্যাংকের একটা বিরাট ধস নেমেছিল, এবং এই যে আমরা ফরেন এক্সচেঞ্জ রেমিটেন্স, এটারও ধস নেমেছে অনেক দেশে অনেক সময়। কিন্তু বাংলাদেশে আমি বলবো 1-2 বছর না, ব্যাংকিং সিস্টেমটা অত্যন্ত স্ট্রং, এবং আমরা ব্যাংকিং সিস্টেম একটা স্ট্রং ফাউন্ডেশনের উপরে প্রতিষ্ঠিত আছে, এটা আমরা বিশ্বাস করি। সাম্প্রতিককালে তো মানি মার্কেট একটা বিপর্যয়, মানি মার্কেটের বিপর্যয় হবে মানুষের চাহিদা বাড়লে, এবং মানি মার্কেটের বিপর্যয় ঠিক না। মানি মার্কেটে খান সাহেব বলেছেন 40% গ্রোথ হয়েছিল আমাদের এক্সপোর্টের, এবং এক্সপোর্ট গ্রোথ হওয়ার মেইনলি আমাদের এই 1-2 বছরে উনি যে ব্যবসায় আছেন, এই যে পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সেক্টরে ইম্পোর্ট অনেক বেশি হয়েছে, এবং
ফুড সেক্টরে মানে খাদ্যদ্রব্য সেক্টরে ইম্পোর্ট অনেক বেশি হয়েছে। ইম্পোর্ট যখন হবে তখন ফরেন এক্সচেঞ্জ, ফরেন কারেন্সির রিকোয়ারমেন্টটা বেড়ে যাবে। বিগত দিনে 1 বছরের ভিতরে মিডল ইস্ট যেখানে ইজিপ্ট আছে, এই যে এখন লিবিয়া আছে, জর্ডান আছে, এসব দেশের একটা বিরাট ধস নেমেছিল। তার ফলে হয়েছে কি, আমাদের শুধু না, আমাদের বলেন, ইন্ডিয়ান বলেন, এই সাবকন্টিনেন্ট অনেক দেশের লোকই ওই সব দেশে কাজ করে চাকরি হারিয়েছিল, তারা ফিরে এসেছিল এবং তাদের যে রেমিটেন্স আসতো সেই রেমিটেন্সের ধসটা নেমেছে। কিন্তু এই ইদানিং কালে কিন্তু ওই যে 2007-8 যে ধসটা নেমেছিল, ওই ধসের সময় কিন্তু আমাদের হোয়াইট কালার এমপ্লয়মেন্ট আমাদের কম ছিল বলে, আমরা লেবার ক্লাসের এমপ্লয়মেন্ট বেশি থাকায় ওই সময় আমাদের লেবাররা কোনো রকমই ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু ইদানিং কালে ওই যে গড়ে যেটা হয়েছে এবং একটা দেশের একটা হয়েছে মানে রেভলিউশনের মতো, সেজন্য আমরা কিন্তু অনেকটা পিছনে পড়ে গেছিলাম এবং সেই পড়ার ফলেই কিন্তু আমাদের দেশের ওই ডলারের ক্রাইসিস হওয়ার ফলে আমাদের ডলারের দাম বেড়ে গেছিল এবং আমাদের সেই যে আমাদের রিজার্ভটা অনেকটা টান পড়েছে। কেন? যে রিজার্ভে আমরা ইম্পোর্ট করলেই আমাদের অকু পেমেন্ট করতে হয়, রিজার্ভ থেকেই আমাদের এই বিলগুলো, ইম্পোর্ট বিলগুলো পেমেন্ট করে দিতে হয়। সুতরাং সেই সব কারণে ইদানিংকালে আমাদের একটু অসুবিধা হলেও আমরা কিন্তু বেশ কয়েক বছর আগে খুব ভালো অবস্থানে ছিলাম এবং এখন আশা করছি বাংলাদেশ ব্যাংক ইদানিংকালে আমাদের রেমিটেন্স ব্যবসার জন্য বিভিন্ন দেশে খুব সহজে আমাদের পারমিশন দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলি যে আমাদের ব্যাংক এবং অন্যান্য ব্যাংক এই বিদেশে যেখানে বাঙালিরা কাজ করে এবং কনসেন্ট্রেশন আছে বাঙালিদের, সেখানে আমরা এক্সচেঞ্জ হাউস খুলে আমরা রেমিটেন্স আনার ব্যবস্থা করছি। হুন্ডির মাধ্যমে মানে অনৈতিক পন্থায় যেগুলো আসতো সেগুলো আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের রেমিটেন্সের পজিশন অনেক ভালো হবে, এই প্রত্যাশা, এই আশা কিন্তু আমরা রাখি। তার ফলে হবে কি, ব্যবসায়ীরা, ওনারা যারা আছেন ব্যবসায়ীরা ব্যাংকের তরফ থেকেও সর্বপ্রকার সাহায্য পাবেন এবং আশা করছি যে আমাদের যে মানে ক্রাইসিস ছিল মার্কেটে, এটা আমরা ওভারকাম করতে সমর্থ হব। এবং ইন্টারেস্ট রেট যাই হোক না কেন, ব্যবসা যারা করবে তারা ইন্টারেস্ট রেট দিবে এবং আমরা যে ইন্টারেস্ট রেটে ডিপোজিট নিব, রেশিওতে আমাদের একটা স্প্রেড রেখে আমরা সেটা করব। কিন্তু সে ব্যাপারে আমরা সবাই কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে ব্যাংক আমরা সেইভাবেই করি এবং যারা ব্যাংকের সাথে জড়িত আছেন তাদেরও ওই মনোভাব রাখতে হবে যে আমিও ব্যবসা করবো, ব্যাংকের একটা ব্যবসা করতে হবে। শাহাদিস খান, জি, আমার আরেকটু জানবার আপনার কাছে যে আপনার এক্সপিরিয়েন্স কি বলে বাংলাদেশের স্ট্রেংথের জায়গা কোনটি আর উইকনেস কোথায়? বাংলাদেশের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো ডেমোগ্রাফিক, মানে আমাদের যত লোক, আজকে 16 কোটি লোক, হঠাৎ করে তো আমরা 14 কোটি শুনে খুশি হয়ে গেছিলাম যে পার ক্যাপিটা ইনকাম তো অনেক বেড়ে গেল। এই জায়গা আমরা সফল, জনসংখ্যা কমে বেড়েছে হঠাৎ একদিনে। কাজেই সবচেয়ে বড় ন্যাচারালি, মানে কোরআন শরীফে বলে আছে যে আল্লাহ তাআলা পৃথিবী বানিয়েছেন মানুষের জন্য, তো সেই মানুষ বাংলাদেশের 16 কোটি জনগণ, ইটস এ হিউজ পাওয়া বাংলাদেশের জনগণের এবং বাংলাদেশের জন্য এটা বিরাট বড় একটা পাওয়া। সেই পাওয়ার ভিতরে আরেকটা আপনি দেখেন যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আপনি একটু আগে আকরাম ভাইয়ের সাথে কথা বলার সময় একটু অ্যালিউড করছিলেন যে হয়তো দেশের অবস্থা অত ভালো কিনা। সেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের প্রত্যেকটার ব্যাপারে এই গতকাল অটিজমের উপরে মাননীয় সোনিয়া গান্ধী বললেন যে বাংলাদেশ ইন্ডিয়ার থেকে প্রত্যেকটা সেক্টরে গত সোমবারে লিটারেসি রেট, ইনফ্যান্ট মোর্টালিটি রেট, প্রত্যেকটা খাতে ইন্ডিয়া থেকে এগিয়ে আছে। এটা কত আনন্দের কথা, মানে আমি ওখানে ছিলাম, যেই তালি তখন বাঙালি আমরা দিয়েছি, কারণ এটা মনটাকে বড় করে দেয় যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশ আজকে সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে এগিয়ে গেছে। কাজেই নাম্বার 1 হলো হিউম্যান বিং। দ্বিতীয়, আমি মনে করি যে আমাদের হোমোজেনিয়াস যেই নেচারটা, আমরা সবাই বাঙালি, সবাই দেশকে ভালোবাসি, সবাইকে স্বাধীন করেছি এবং চাচ্ছি যে দেশের উন্নয়ন হোক। দেশের উন্নয়ন হোক এই ব্যাপারে এই 16 কোটি সবাই একমত। দেশের ভিতরে কোনো অন্য এমার্জিং ইকোনমিতে যে একটা টানাপোড়েন আছে যে ভাগ করে নিব, আলাদা হয়ে যাব, ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, এগুলো নেই। সেগুলো না থাকাতে আমরা একটা বিরাট বড় সুবিধার দিকে আছি। এ দুটো আমি মনে করি যে বিরাট বড় সুবিধা। আমাদের অসুবিধা কোথায়? অসুবিধা হলো শিক্ষা। আমি মনে করি যে আমাদের এই জনগণকে যদি
16 কোটি লোককে 32 কোটি হাতে রূপান্তরিত করতে হয়, তাহলে এগুলি তো হাতি আছে, হাতে এনি ফার্দার ইকুইপমেন্ট মানে কম্পিউটার চালানো শেখানো হোক আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, ওটাতে যদি কনভার্ট করতে পারি থ্রু এডুকেশন, তাহলে পরে বাংলাদেশ উইল বি এ মডেল কান্ট্রি, কারণ অন্যান্য যে সমস্ত চ্যালেঞ্জেস গুলো আছে somehow we have overcome them, আমরা সেটাকে ওভারকাম করতে পারছি। আপনি দেখেন প্রতি বছর আমাদের দেশে ফ্লাড হয়, ফ্লাডের পরে প্রতি বছর বাঙালি ঘুরে দাঁড়ায় এবং প্রতি বছর তারা সাকসেসফুলি করে। আরেকটা বিরাট বড় প্রবলেম ছিল ইনফ্রাস্ট্রাকচার, সেই দিকে এখন বাংলাদেশ সরকার খুব মনোযোগ দিয়েছে। বিদ্যুতের খাতে, রোডস, আপনি যেটা আকরাম ভাই বললেন যে এত গাড়ি ঘোড়া একাধারে প্রমাণ করে যে লোকজনের হাতে টাকা আছে টু বি এবল টু পারচেজ কার্স। দ্বিতীয়, সাথে সাথে যদি এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হয়, ঢাকা চিটাগং হাইওয়ে হয়, আমরা মুক্তারপুরে ফার্স্ট রিভার পোর্ট করছি, সেই রিভার পোর্ট করলে পরে কন্টেনারগুলো নারায়ণগঞ্জের যেই কন্টেনার, অ্যাবাউট 25% অফ দি কন্টেনার্স স্টার্ট ফ্রম নারায়ণগঞ্জ, যেই সেগুলো যদি বাই শিপ চিটাগং চলে যেতে পারে তাহলে পরে রোডের উপরে প্রেশার অনেক কমবে। এইভাবে নানান ভাবে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দিকে দেশটা এগিয়ে যাচ্ছে। সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের ভিতরেও এডুকেশন, হেলথ, সেদিকে ভালো খেয়াল রাখা হচ্ছে। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ভৌত অবকাঠামো এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার দুটো যদি একসাথে উন্নতির দিকে যায় তাহলে পরে অনেক ব্রড বেসড ইনক্লুসিভ একটা সোসাইটি হবে। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা আজকে বাংলাদেশে, যে এই যারা যে জনগোষ্ঠী অনেক সময় কালচারাল কারণে, অনেক সময় রিলিজিয়াস কারণে সমাজের মার্জিনসে রয়ে গেছেন, ভিতরে আসতে পারেননি, তাদেরকে ইনক্লুড করা, সেটার প্রতিও দেখা যাচ্ছে যে ডেমোক্রেসি ইজ প্রোভাইডিং এ হিউজ অপরচুনিটি টুয়ার্ডস দ্যাট। সবার ভোটেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, সবার ভোটেই বাংলাদেশের মেম্বার্স অফ পার্লামেন্টস হন, চেয়ারম্যানরা হন। তো কাজেই একটা ডিজায়ার এসছে লোকের মনে যে সবাইকে নিয়ে চলার। আগে যেই ভেদাভেদ ছিল সেই ভেদাভেদটা ভুলে একে অপরকে মানুষ হিসাবে অ্যাকসেপ্ট করে যদি আমরা এগিয়ে যেতে পারি উইথ এ লিটল বিট অফ এডুকেশন, তাহলে বাংলাদেশের যেই বিরাট উন্নয়ন হবে, দ্যাট উড বি ফেনোমেনাল। আর উইকনেসের জায়গা মনে হয়, উইকনেসের জায়গায় নজর দেওয়া দরকার বলে মনে করেন আপনি? সত্যি কথা বলতে আমাদের দেশের সবচেয়ে বড় উইকনেস পলিটিক্যাল আনসার্টেনিটি, যেটুকুনো আছে। আমি যেটা বলেছি যে আমরা কিন্তু গত 1-11 সরকারের পরেও যে ডেমোক্রেসিতে ফেরত আসতে পেরেছি, এটাও একটা বিরাট পাওয়া। তারপরেও বলতে হবে যে আজকে বাংলাদেশকে যখন কোনো লোক উদ্বেগ প্রকাশ করছে, সেই উদ্বেগ প্রকাশ করছে পলিটিক্যাল আনসার্টেনিটি, যে আপনাদের ইলেকশনস কিভাবে হবে, ইলেকশনস অ্যাকসেপ্টেবল হবে নাকি টু অল দি পিপল অফ বাংলাদেশ, ইলেকশনস অ্যাকসেপ্টেবল হবে নাকি টু দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড। সেই জন্য আমি দৃঢ়ভাবে মনে করি দ্যাট আমাদের এমন একটা ফর্মুলা বের করা উচিত যে ফর্মুলাতে এই পলিটিক্যাল আনসার্টেনিটি চলে যাবে। আমরা যারা বাংলাদেশের জনগণ আছি, আমরা যাকে ভোট দিব মনের থেকে তারাই ভোটটা পাবে এবং তারাই সরকার গঠন করবে, এই বিশ্বাসটা আমাদের মনে আসা প্রয়োজন। এই বিশ্বাসটা ইন্টারন্যাশনাল কমিউনিটির মনে আসা প্রয়োজন। দ্যাট অন্য অনেক দেশেই তো ভোটে এক পার্টি আসে, আরেক পার্টি আসে, যেই আসে কোনো সময় প্রশ্ন ওঠে না যে ভোটটা কি ঠিক মতন হয়েছে কিনা। ওই স্তরটাতে যদি আমরা চলে যেতে পারি, আমি আর কোনো হিউম্যান মেড প্রবলেম দেখছি না। তাছাড়া তো আমরা একটা ডেল্টা, ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা, বন্যা হয় আপনাকে যেটা বললাম, আবার এদিকে বে অফ বেঙ্গল থেকে প্রতি বছরই ঝড় তুফান আসে। সে ঝড় তুফান আর ফ্লাড, এটা তো আমরা সরাতে পারবো না। এই পলিটিক্যাল আনসার্টেনিটিটা যদি আমরা রিমুভ করতে পারি, উই উইল আনলিশ এ হিউজ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। মিস্টার আহমেদ, আমরা দেখেন, আমরা এই মুহূর্তে বাংলাদেশ গত বছর আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারে $91 কোটি ইনভেস্টমেন্ট হয়েছে
এবং সেটা এই সেক্টর এই সাবকন্টিনেন্টে খুব কম দেখা যায়। এবং আমরা এখন বিশ্বাস করি যে বাংলাদেশি যে বাস্তবিক ইনভেস্টমেন্ট হ্যাঁ হয়েছে। আর একটা হলো যে বাংলাদেশ ইজ আনডাউটেডলি এ সেফ ডেস্টিনেশন ফর ইনভেস্টমেন্ট। কেননা এই যে আপনাদের আরএমজি যেটা গার্মেন্টসের, এটা কিন্তু আগে চায়না ভিয়েতনাম এগুলো আমায় কম্পিট করতো, কিন্তু চায়না ভিয়েতনাম কিন্তু এখন কম্পিটিটিভ হয়ে গেছে অনেক বেশি, তাদের প্রাইস বেড়ে গেছে হয়ে গেছে। সুতরাং এখন আমি কয়েকদিন আগেই দেখলাম যে বাংলাদেশের অর্ডার এই মুহূর্তে অনেক অর্ডার আছে, যে অর্ডার তারা ফুলফিল করতে পারছে না, এবং ব্যাংক অনেক জায়গা ব্যাংকও এটা কোপ করতে পারে না, তাদের রিকোয়ারমেন্ট এত বেড়ে গেছে বাংলাদেশের। এবং বিশেষ করে টেক্সটাইল সেক্টরটা খুব ভালো ছিল, এবং আমরা আশা করছি যে টেক্সটাইলের ব্যাপারে আমাদের ইন্ডিয়া মনমোহন সিং যখন আসবে একটা হবে যে টেক্সটাইল গুডসগুলোর ব্যাপার আমাদের অনেক ক্যাপাসিটি আছে, কিন্তু অনেক টেক্সটাইল গুডস ইন্ডিয়া থেকে অনেক ইসে আসার ফলে আমরা অনেকগুলো অড সিচুয়েশন ফেস করছি। আমরা আশা করছি যে এইটার একটা সুরাহা হয়ে গেলে আমাদের গার্মেন্টস সেক্টর আরো বেশি কম্পিটিটিভ হবে ওয়ার্ল্ড ওয়াইড। এর বাইরে কি অন্য শিল্প, আপনি যেমনটা একটু আগে বলছিলেন যে চাহিদা থাকলে শিল্প বাংলাদেশ কি শিল্প গড়ে উঠছে? না, শিল্প গড়ে উঠছে বললাম তো, যে এইটা হয়েছে ইম্পোর্ট হয়েছে মেশিনারি ইম্পোর্ট হয়েছে অনেক বেশি, এবং সেই মেশিনারি ইম্পোর্টের ফলেও কিন্তু আমাদের দেশের ওই মানিটারি মার্কেটে একটু চাপ পড়েছিল। কিন্তু যেহেতু আমরা এখন এই মুহূর্তে আমাদের গভর্নমেন্ট বর্তমান সরকার, কেন সব সরকারই করে, আমাদের খাদ্যদ্রব্য সাপ্লাইয়ের ব্যাপারে অত্যন্ত বেশি সজাগ, এবং সেই জন্য আমাদের ফুড গ্রেন ইম্পোর্টে কিন্তু অনেক টাকা চলে গেছে। এবং এগ্রিকালচার সাইড আমরা যে লোক সংখ্যা যেভাবে বাড়ছে এবং রিকোয়ারমেন্ট যেভাবে বাড়ছে, আমাদের ভূমির কিন্তু পরিমাণ কিন্তু বাড়ছে না। সুতরাং প্রত্যেকেই রাস্তার পাশে দেখবেন জমির ভিতরে মাটি তুলে এক বাড়ি করে ফেলতেছে। সুতরাং এই ইসের ভিতরে, এই লিমিটেড ল্যান্ডের ভিতরে এই আনলিমিটেড লোকের খাদ্য সংস্থান করা, এটা একটা বিরাট ব্যাপার। এবং আপনি দেখবেন যে এই গ্রোথ এগ্রিকালচার সেক্টরে কিন্তু গ্রোথ রেট অনেক ভালো। আশা করছি যে বৃষ্টি হচ্ছে এবারেও একটা আপনার জিডিপি গ্রোথের সাথে এগ্রিকালচার সেক্টরে বিরাট একটা সম্পর্ক আছে। এবং একবারে যদি আমাদের বাম্পার ক্রপ হয় 0.5% জিডিপি গ্রোথ বাড়ার কথা, এবং এই আমাদের বাম্পার ক্রপ যদি 3টা হয় বছরে বা 2টা হয়, তাহলে 1% শুধু এখান থেকে আসতে পারে, এই জিডিপি গ্রোথ এখান থেকে আসতে পারে। এবং আমরা এগ্রিকালচার সেক্টরেও কিন্তু আমাদের জমির পরিমাণ কমে গেলেও, লিমিটেড হয়ে গেলেও কিন্তু আমরা অনেকটা আশাবাদী যে আমরা এটা করতে পারবো। কিন্তু জনসংখ্যা যেভাবে বেড়েছে, তারপরে হয় কি একটা কথা যে আমরা দেখেছি আমেরিকায় বা অন্য দেশে, এরা বলা অত্যুক্তি নেই যে একটা সরকার আসলে আরেকটা সরকার ওই আগের সরকারের যেগুলো ভালো কাজগুলো সেগুলো তারা কন্টিনিউ করে যায়। এবং সে কথার উপরে যে এক সরকার যদি একটা রাস্তায় একটা ইটে ফেলে রাখে, সেই ইটাটা যদি আরেক সরকার এসে ফেলে দেয়, জায়গাটা খালি হয়। আর যদি আরেকটা সরকার ওই ইটের উপরে আরেকটা ইটে দেয়, তাহলে সেখানে দুটো ইটে এসে যায়। কিন্তু আমাদের কালচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের কালচার চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা ভোট দিয়ে 5 বছরের জন্য বানানোর পরে আবার কালকেই নেমে যেতে হবে, এই ধরনের কথাবার্তা এসে যায়। তখন একটা আনসার্টেনিটি মানুষের ভিতরে আসে, এবং যারা সরকারে থাকেন তাদের ভিতরেও অন্য কাজের চাইতে এই দিকে নজর বেশি দিতে হয়। এই জন্য রাজনৈতিক সাইডটা খান সাহেব যে বলেছেন যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি আমাদের জন্য কিন্তু একটা বিরাট আঘাত হয়ে দাঁড়ায়। আমাদের বিশেষ করে এই ব্যাংকার বলেন, ব্যবসায়ী বলেন, সবার জন্য হয়। মানুষের মুখে মুখে আচ্ছা এই যে বলছে, তো কি হবে দেশের অবস্থা, এই দেশের অবস্থা কি হবে, এইটাই প্রশ্নের সুরাহা 40 বছর ধরে হলো না। এবং চার দোকানেও এই কথা হয় যে কি থাকতে পারে, কিন্তু আমাদের কি রেকর্ড আছে? কেউ কোনোদিন এই 5 বছরের জন্য ক্ষমতা আসলে কেউ কোনোদিন ছেড়ে চলে গেছে? এই রেকর্ড কোথায়? একমাত্র রেকর্ড হয়েছিল যখন এই যে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার আসলো, ওই যে 15 দিনের ভিতরে ইলেকশন হয়েছিল, সেই 1996-এ ওই একবারই হয়েছে। তারপরে যত সরকার 3বার 4বার এলো, কেউ কি 5 বছরের আগে কেউ চলে গেছে, চেলি হয় না। কিন্তু এই যে চাওয়াটা, এই চাওয়াটা হ্যাঁ পলিটিক্যাল আছে, চাবেন, সে চাওয়ার জন্য একটা জায়গা আছে। সেখানে আপনাদের সেই আমাদের যে পার্লামেন্ট, সেটা বলে যে সব কাজের মূল বিন্দু হবে আমাদের, কর্মকাণ্ডের মূল হবে আমাদের পার্লামেন্ট। সেখানে আমরা না যে শুধু রাস্তায় আমরা বললাম নামিয়ে দেবো, এই নামার কেউই নামেন নাই। যারা বলেন তারাও নামেন নাই, যারা সরকারে আছেন তারাও নামেন নাই। সুতরাং আমরা বলবো যে এই আনসার্টেনিটিটা দেশের মানুষকে অনেক এফেক্ট করে, তাদের কর্মকাণ্ডের অনেক ক্ষতি করে। এবং
যারা বিরোধী দলে আছে তাদেরও এনার্জি নষ্ট হয়, যারা সরকারে আছে তাদেরও কিন্তু এ ব্যাপারে অনেকটা মানে কালক্ষেপণ করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। সুতরাং এই জাতীয় এই কালচারটা থেকে আমাদের একটু বেরিয়ে আসা দরকার। সে যেখানে যে সরকারে থাকুক, আবার 5 বছর পরে 2.5 বছর হয়ে যাচ্ছে, 2.5 বছর পরে আমার মানুষ যদি আরেক দলকে ভোট দেয়, তারা ক্ষমতা আসবে, তারা দেশের জন্য কাজ করবে, এইটাই কিন্তু মানুষের প্রত্যাশা। সুতরাং আর আমাদের এই যে সোনিয়া গান্ধী, শ্রীমতী সোনিয়া গান্ধী, উনি যে এসেছিলেন, কাল খান সাহেবের মতো আমিও প্রত্যেকটা অনুষ্ঠানে থাকার সুযোগ আমার হয়েছিল। সুতরাং আমরা আশা করছি যে আমাদের নেইবারিং কান্ট্রি 71-এর যুদ্ধের সময় আমরা যারা যুদ্ধ করেছি, আমরা দেখেছি, আমরা খেটেছি, আমরা ছেলে হারিয়েছি, বাপ হারিয়েছি, এই সময় আমরা দেখেছি কিভাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের সহায়তা করেছেন। তার একটা মূল্যায়ন আমরা 40 বছর পরে করতে পেরেও কিন্তু আমরা তৃপ্তি লাভ করছি, আর তারা আমাদের আনগ্রেটফুল বলতে পারবে না, এই প্রত্যাশা আমরা করতে পারি। সুতরাং আমরা ইন্ডিয়ার কাছ থেকে অনেক কিছু আশা করি। এবং অনেকেই আজকে খন্দকার মোশাররফ সাহেব বলছেন যে ইন্ডিয়ার কাছ থেকে, ইন্ডিয়ার সাথে সম্পর্কটা থাকা আমাদের জন্য খুব ভালো সম্পর্ক থাকা খুবই চতুর্থ শক্তি এই জায়গায় সমস্যা তৈরি করছে। হ্যাঁ, চতুর্থ শক্তির বললাম আমি। তবে এই কথাটা বলছে যে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা থাকা দরকার, এইটা কিন্তু আমাদের ফিলিংসের ভিতরে আসা দরকার। এই ফিলিংস আসলেই কিন্তু আমরা ন্যাশনালিস্ট হব, এবং এই ফিলিংস আসলে আমরা চিন্তা করব যে আমাদের উন্নতি করতে হলে আমাদের কি পাওয়া দরকার, কি চাওয়া দরকার, কাদের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার। সুতরাং আমরা যে প্রত্যাশা করছি, আমি জননেত্রী শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রী, আমি ওই জানুয়ারি মাসে 2010-এ আমি গেছিলাম, এবং সেখানে ডেলিগেশনের লিডার আমি ছিলাম। এই 7,000 কোটি টাকা, $1 বিলিয়ন যে আমরা দিয়েছিল আমাদের লোন, সেটার এগেনস্টে আমাদের কাজ শুরু হয়েছে। রেলওয়েতে কাজ হচ্ছে, কমিউনিকেশন সেক্টরে, অন্যান্য সেক্টরে কাজ হচ্ছে। সুতরাং আস্তে আস্তে করে আমরা আশা করি সেটা আমরা পেতে পারি। এবং আমরা এই ইসের ব্যাপারে আমি ঠিক এইভাবে কমেন্ট করব যে আমাদের যে ট্রানজিট, এই ট্রানজিটে আমরা আশা করি লাভবান হব, কিন্তু লাভবান হতে হলে আমাদের আবার ট্যাক্টফুল হতে হবে। লাভবান হব খালি মুখে বললে হবে না, তাদের লাভবান হবেন সেটিও তো বলতে পারছেন না বা পরিষ্কার করে বলছেন না। ওই জন্য বললাম যে আমি এইমাত্র না বলতে পারলে আমরা বলবো যে আমরা একতরফা ভাবে কিছু করতে দেব না, এবং একতরফা করলে আমরা যে লাভের আশা করছি সেই লাভটা থাকবে না। সুতরাং আমরা আমাদের ট্যাক্টফুল হতে হবে, আমাদের ডিপ্লোম্যাটিক হতে হবে, এবং আমাদের যেহেতু পরিষ্কার করা হচ্ছে না সেই কারণে বলা হচ্ছে যে লোনের কথা আপনি বললেন, সেই লোনের টাকাতে আপনি বললেন যে কমিউনিকেশন সেক্টরে কাজ বলা হচ্ছে যে তাদের সুবিধার জন্য রাস্তাঘাট করে দেওয়া হচ্ছে, পরে সুস্থ আমরা তো সবই আমাদের রাস্তা তাদের সুবিধার জন্য না, সেটা কমিউনিকেশন সেক্টরের জন্য মেইনলি ছিল। তবে রাস্তার সুবিধা করে দিলে আপনার লক্ষ্মী সেখান দিয়ে যাতায়াত করবে না, সেখানে আমার ট্রাক যাবে না, আমাদের গাড়ি যাবে না, সবই হবে। কেন একটা জিনিস করলে, পাশের বাড়ি রাস্তা হলে, একটা লোক যদি পাশের বাড়ি রাস্তা করে তো অন্য পাশের বাড়ির লোক সেখানে যাতায়াত করে না। তার কি বন্ধ করে রাখা যায় তুমি এই রাস্তা দিয়ে হাঁটতে পারবে না? সেটা করা যায় না। সুতরাং আমরা আশা করছি যে ডেভেলপমেন্টের চিন্তা আমরা প্রত্যাশা করছি সেটা উভয় পক্ষেরই লাভবান হবে, এই প্রত্যাশা কিন্তু আমরা করতে পারি। মানে ওই ধারাবাহিকতা যদি বলতে হয়, তাহলে আমি মনে করি দ্যাট বর্তমান বিশ্বে উন্নয়নের চাবিকাঠি হলো ইকোনমিক ইন্টিগ্রেশন, এবং এই ইকোনমিক ইন্টিগ্রেশনে বাংলাদেশের সুযোগ পৃথিবীর সাথে মিলে যাবার, ইন্টিগ্রেট করার দুটো রাস্তা দিয়ে, একটা হলো ইন্ডিয়ার উপর দিয়ে, আরেকটা হলো সামুদ্রিকভাবে। আমরা extraordinarily lucky that আমরা geographically placed near two most fastest growing economies, ইন্ডিয়া এবং চায়না। কাজে আমরা যদি ইকোনমিক ইন্টিগ্রেশন করতে পারি ইন্ডিয়ার সাথে এবং চায়নার সাথে, থ্রু ভেরিয়াস মিনস, ট্রানজিট ইজ ওয়ান অফ দেম। তাছাড়া চায়নার সাথেও যদি একটা ভালো সুসম্পর্ক করে, চায়নার আমাদের সাথে যেই পোর্শনটা আছে তাদেরকে বাংলাদেশের পোর্টকে অ্যাক্সেস দেওয়া যেতে পারে, ইন্টিগ্রেট করা যেতে পারে, তাহলে পরে উই উইল বিকাম পার্ট অফ দিস হিউজ ডেভেলপমেন্ট মাস। চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, 16 কোটি জনগণ, এই জিওগ্রাফিক পজিশন, তারপরে আপনার পানি আমাদের ভিতর দিয়ে, আজকাল পৃথিবীতে পানির সবচেয়ে বেশি অভাব হবে আগামীতে সবাই বলছে। হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ফ্রেশ ওয়াটার পাসেস থ্রু বাংলাদেশ, 2% ওয়ার্ল্ডের সোফারাই, ঠিক পার্সেন্টেজটা জানি না, কিন্তু দি হাইয়েস্ট অ্যামাউন্ট ইজ হোয়াট আই হ্যাভ হার্ড। এই সুযোগগুলিকে নেওয়া,
তো কাজেই বর্তমান সরকার, আগামীতে সরকার এবং আমরা যারা আছি, বাংলাদেশে ব্যবসা করছি কিংবা যে যেখানে আছি, তারা এই সুযোগগুলোকে কিভাবে কাজে লাগাতে পারি, হাউ উই ক্যান ব্রিং reap the benefits of this huge economic integration that is going on all over the world. সবাই চাচ্ছে, চায়নার মতন দেশ যারা নাকি অ্যাবসলিউটলি ক্লোজ ডোর ছিল, তারা আজকে দ্বার উন্মুক্ত করে দিছে। কাজেই আমাদের ওপেন মাইন্ডেড হতে হবে, মন বড় করতে হবে এবং পৃথিবীকে জড়িয়ে ধরতে হবে। উই হ্যাভ টু এমব্রেস ডেভেলপমেন্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড, তাহলে পরে আমাদের ডেভেলপমেন্ট হবে। আমি খুব আশাবাদী ওই হিসাবে। তারপরে একটু নিজেদের কথা যদি বলতে হয়, আজকে বিদ্যুৎ সম্বন্ধে কোনো, আমি যাচ্ছি যে আমি এক্ষুনি আপনাকে প্রশ্নটা করতাম যে অবকাঠামোর কথা উঠছে, প্রধান সমস্যা বাংলাদেশে যদি এখন বিনিয়োগের ক্ষেত্রে বলা হয় বা অনেক ইতিবাচক দিক থাকলে বিদ্যুৎটাই হচ্ছে প্রধান সমস্যা ছিল। আমি জানি আপনি এত সমস্যা হিসেবে সেটি বলবেন না, আপনি আপনার কাছে শুনতে চাই। আমার জন্য তো সমস্যাটাই একটা বিরাট বড় সুযোগ। প্রত্যেকটা সমস্যাই একটা সুযোগের স্টেপিং স্টোন। এ প্রবলেম ইজ এ স্টেপিং স্টোন। আজকে আপনি দেখেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ সরকার যে স্টেপগুলো নিয়েছে, সেই স্টেপগুলো ভালো খারাপ সব সময় ক্রিটিসাইজ করা যায়, সমালোচনা করা যায়, কিন্তু তাছাড়া কোনো অল্টারনেটিভও ছিল না এত তাড়াতাড়ি বিদ্যুৎ আনার বাংলাদেশে। আজকে বাংলাদেশে আপনার এখানে আপনি দেখছেন, আপনার বাসায় দেখবেন, অন্য সবাইকে জিজ্ঞাসা করে দেখবেন, আগের থেকে কম বিদ্যুৎ যাচ্ছে। ইটস দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ চেঞ্জ দ্য কার্ভ। আগে কার্ভ ছিল এক সনে যদি 200 মেগাওয়াট হয়, তারপরের বছর 300 মেগাওয়াট লোডশেডিং, তারপরের বছর 400 মেগাওয়াট লোডশেডিং, তারপরের বছর এভাবে বাড়ছে, লোডশেডিংটা বাড়ছিল। সেই কার্ভটাকে এখন করে কমানো হয়েছে। গত বছর লোডশেডিং ছিল যদি 2000 মেগাওয়াট, এবছর লোডশেডিং হচ্ছে 1500 মেগাওয়াট, আগামী বছর হবে 1000। আমি একদম সবচেয়ে গ্রীষ্মের কথা বলছি, যখন ম্যাক্সিমাম লোড থাকে। আজকে এই সময় কোনো লোডশেডিং নাই অলমোস্ট। এপ্রিল মাসে যখন ফুল সামার, সেখানে 2012 সনে হবে 500 মেগাওয়াট, 2013 সনে আমি যেটা দেখছি তাতে করে কোনো লোডশেডিং থাকবে না। লোডশেডিং মুক্ত বাংলাদেশ কিন্তু দুটা বিরাট বড় জিনিস ইন্ডিকেট করে। একটা, যে বাংলাদেশ সরকার চাইলে, বাংলাদেশের জনগণ চাইলে, বাংলাদেশের কোম্পানি যারা ব্যবসা প্রতিষ্ঠানে আছে, আমরা নিজেরা 1700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব 2013 সনে। এখন কত করছেন আপনারা এই মুহূর্তে? 565 মেগাওয়াট। 2013 থেকে 1700, 2013 সনে 12তে কত করবেন? 2012তে আরো 200 মেগাওয়াটের মতন অ্যাড হবে, 700-800। পুরোটাই বেশিরভাগই আসছে যে আপনার 2013 সনে। 2013 সনের শেষে বাংলাদেশ যদি কোনো বিদ্যুতের অভাব না থাকে, it will first express that the government of Bangladesh is capable of implementing such massive scale investment. বাংলাদেশের কোম্পানি এগুলি করছে। আমাদের কোম্পানি, আই এম ভেরি প্রাউড টু সে দ্যাট আমরা আজকে প্রায় 10,000 কোটি টাকা ইনভেস্ট করছি। এবং বাংলাদেশের একটা কোম্পানি যে 10,000 কোটি টাকা ইনভেস্ট করছে, সেটার জন্য ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ডিজিএফএমও নেদারল্যান্ডের, তারা টাকা দিচ্ছে। তারা টাকা দেবার আগে কিংবা ডলার দেবার আগে সমস্ত কিছুই দেখে নিচ্ছে, ট্রান্সপারেন্সি থেকে শুরু করে এনভায়রনমেন্ট, হেলথ, সেফটি, all these, whether these are being maintained or not. কত বড় একটা প্রাইভেট সেক্টরের জন্য উন্নয়ন। আজকে বাংলাদেশে আমাদের সাথে আরো 29টা কোম্পানি বিদ্যুৎ উৎপাদন খাতে এসছে। আমি মনে করি এর ভিতরে 10-12টা কনসলিডেশন, ছোট বড় মিলিয়ে সবকটা বাংলাদেশি। এর ভিতরে 10-12টা হয়তো ফুললি সাকসেসফুল হবে না, তারপরেও কিন্তু 15টার মতন কোম্পানি থাকবে যারা নাকি বিদ্যুৎ খাতে উৎপাদনে থাকবে। আজকের থেকে 10 বছর আগে একটা কোম্পানিও ছিল না। আজকের থেকে 11 বছর আগে যখন আমরা বিদ্যুৎ উৎপাদনে গেছি, তখন বাংলাদেশের প্রথম কোম্পানি ছিলাম। আজকে বাংলাদেশে আমাদের সাথে। আপনারা শুরু করেছেন কোন বছরে? 1998। এটা বাংলাদেশের জন্য কত ভালো। ভৌত অবকাঠামোর দিকে এখন এরপরে আমাদের বাংলাদেশের প্রাইভেট সেক্টর, আশা করি স্যার ওনারা এনেছেন, কিন্তু ফাইন্যান্সকেও এনেছেন, এটা আমার বলা হয় না, মাস্ট। ব্যাংক যখন আসলো বাংলাদেশে, প্রথম প্রাইভেট সেক্টরে যখন ব্যাংক হলো, সবাই বলছে যে প্রাইভেট সেক্টর ব্যাংক চলবে না, ডুবে যাবে, ডিপোজিটের টাকা নিয়ে যাবে। প্রত্যেকটা ব্যাংক ভালো করেছে, প্রত্যেকটা ব্যাংক
অনেক ভালো করেছে, বাংলাদেশের উন্নয়নে বিরাট বড় তারা অবদান রেখেছে। এখন প্রাইমারি এনার্জির দিকে আমাদের যেতে হবে, মানে গ্যাস উত্তোলন, কয়লা, সেদিকে বাংলাদেশের প্রাইভেট সেই জায়গাটা আমি আপনার মতামত একটু শুনতে চাইবো যে গ্যাস দিয়ে তো গ্যাসের যেহেতু আমাদের সংকট আছে বা গ্যাস উত্তোলন নিয়ে সেইভাবে কাজও খুব একটা হচ্ছে না, বা কয়লা বিকল্প হিসেবে কয়লা নিয়ে আবার সেটি কি পদ্ধতিতে করা হবে সেটি নিয়ে এক ধরনের বিতর্ক আছে। আমাদের 16 কোটি জনগণের ভিতরে 60%, তার মানে 9 কোটি লোক এখন পর্যন্ত বিদ্যুতের দেখা পর্যন্ত পায়নি, তার বাসার বিদ্যুৎ কখনো যায় নাই। কত বড় ডিমান্ড বাকি, আপনি কোনো লোক পাবেন না বাংলাদেশে কি পৃথিবীর কোথাও যাকে আপনি বলবেন যে আপনি কি বিদ্যুৎ ছাড়া থাকতে চান নাকি বিদ্যুৎ নিয়ে থাকতে চান। সিভিলাইজেশনের নাম্বার 1 রিকোয়ারমেন্ট হয়ে গেল বিদ্যুৎ। সেই বিদ্যুৎ আমরা 9 কোটি জনগণকে দিতে পারছি না। সব রকম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, গ্যাসের উত্তোলন আরো বাড়াতে হবে, কয়লা দিয়ে কিভাবে ইকোনমিক্যালি ভায়াবল, সোশিয়ালি অ্যাকসেপ্টেবল সেই রাস্তা আমাদের বের করতে হবে। মানে আমাদের এখানে অনেক ডিবেট হয়, অনেকে বলছেন যে এটা সোশিয়ালি অ্যাকসেপ্টেবল না কিংবা এনভায়রনমেন্টালি ভালো না। আমেরিকাতেও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, চায়নাতেও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, ইংল্যান্ডেও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাজেই আমাদের ওই রকম একটা রাস্তা বের করতে হবে যেখানে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যে 3টা দেশের নাম দিলাম, 3টা দেশেই জনসংখ্যা খুব কম, কাজে কয়লা খনি থেকে জনগণ ডিসপ্লেসমেন্ট কম হয়। কিন্তু জনগণকে বুঝাতে হবে কিংবা তাদেরকে সেই পরিমাণ আর্থিক সাহায্য দিতে হবে যাতে নাকি তারা অন্য কাজে কাজ করতে পারে। ওই ধরনের ডিসপ্লেসমেন্টের জন্য যদি আমরা কয়লা ব্যবহারই না করি তাহলে আমরা ভুল করব, কারণ আমরা উই ক্যানট অ্যাফোর্ড নট টু ডু দিস। আপনাকে যেটা বললাম যে এই সরকার যখন এসছে আমরা এই এখন প্রায় 2500 মেগাওয়াট বিদ্যুৎ হবে ফার্নেস অয়েল দিয়ে। এটা অনেকে খারাপ চোখে দেখছেন যে এত ইম্পোর্ট করতে হবে ফার্নেস অয়েল, তাতে করে দেশের ব্যালেন্স অফ পেমেন্ট। এটার তো কোনো অল্টারনেটিভও ছিল না। আপনি কি বিদ্যুৎ চান নাকি বিদ্যুৎ চান না। সিমিলারলি কয়লা নিতে হবে, গ্যাসের উত্তোলন বাড়াতে হবে, সৌর বিদ্যুৎ চেষ্টা করতে হবে, আপনার বায়োমাস দিয়ে বিদ্যুৎ চেষ্টা করতে হবে, বিদেশ থেকে বিদ্যুৎ ইম্পোর্ট করতে হবে, সর্বোপরি নিউক্লিয়ার বিদ্যুৎ। আপনি বলছেন সবকিছু যত রকমের অপশনস আছে সব। আপনাকে যেটা বললাম যে আপনার যদি 60% লোক আপনার যদি আপনি অন্যরকম ভাবে যদি চিন্তা করেন, আমি জানি আপনার ওইটা চিন্তা করা কঠিন হবে কিংবা আমার জন্য দুষ্কর। আপনার বাসায় 10 জন লোক আছে, 6 জন লোককে আপনি খাবার দিতে পারছেন না, তখন সেটা মুরগি দিবেন না মাছ দিবেন এটা নিয়ে চিন্তা করার কোনো সুযোগ আছে? তখন কি খাবার দেওয়া যায় সবাই মিলে কিভাবে? 60% লোক এখনো পর্যন্ত বিদ্যুৎ পায় না। এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জে আমাদের উত্তরণ করতেই হবে। ওনার বিদ্যুতের ব্যাপারেই আমি একটা কথা বলতে চাই। বর্তমান সরকার আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদিন এক মিটিংয়ে বলেছিলেন যে বিদ্যুৎ আমার দিতে হবে এবং এই বিদ্যুতের টেন্ডারিং এর সিস্টেম আমাদের সিম্পলিফাই করতে হবে এবং এই সিম্পলিফাই করতে যে যদি ভবিষ্যতে আমার এর জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয় তা আমি রাজি, তবু আমি দেশের মানুষকে বিদ্যুৎ দিয়ে দিতে চাই। এই কথাই শুধু উনি রাখেননি, এই কথার পরিপ্রেক্ষিতেই কাজ সেইভাবে হচ্ছে এবং সেই কাজে আজিজ খান সাহেবের মতো আরও কিছু আছেন। বিশেষ করে ওনারাই বিদ্যুৎ ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে বিদ্যুৎটা একটা মেইন। কেননা আমি বলতে পারি কোনো ডেভেলপমেন্টই হবে না যদি আপনি ইলেকট্রিসিটি না দিতে পারেন এবং 60% লোক যে ইলেকট্রিসিটি বাইরে আছে সেটা তো বাইরে আছেই। ওভার অ্যান্ড অ্যাবাভ এই লোকগুলোকে শান্তিতে থাকতে গেলে, এই লোক ইকোনমিক কন্ডিশন ইমপ্রুভ করতে গেলে আপনার বিদ্যুৎ দরকার। শুধু ওনাদের ঘরে দিলেই কিন্তু আমাদের শেষ না, কেন ঘরে যে বিদ্যুৎ দরকার তার সাথে ইন্ডাস্ট্রিতে এই অনেক বেশি বিদ্যুৎ দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার সেই সময়। সুতরাং আমি বলবো যে ওনারা যে বিজনেস করছেন যারাই, এদের সাথে কিন্তু আমরা ব্যাংক কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। যে দেশের যে লোনই আসুক না কেন এই দেশের ব্যাংকের মাধ্যমেই চ্যানেলাইজ হয় এবং এই ব্যাংকগুলোর সিস্টেম এখন কিন্তু ব্যাংকের সিস্টেম আগে আমরা দেখেছি ছোটবেলায় এবং তারও পরে টোকেনের মাধ্যমে টাকা তুলতে হতো, এখন কিন্তু সেগুলো কিছুই করতে হয় না। আমাদের ক্লিয়ারিং হাউস পর্যন্ত বাংলাদেশে ইদানিংকালে 1 বছরের মধ্যে অটোমেশন হয়ে গেছে। তারপরে আরো অটোমেশন হয়েছে। সবচাইতে আমরা ব্যাংকে অসুবিধায় পড়ে যেতাম, ধরেন আমরা এক পার্টিকে লোন দিব কিন্তু সেই পার্টির অন্য ব্যাংকের লোনের পজিশনটা কি, এর বলে সিআইবি রিপোর্ট। সিআইবি তো এই কনফিডেন্সিয়াল রিপোর্ট, যেটা
তো এই রিপোর্টটা আগে আমাকে পেতে 1-1.5 মাস দেরি হতো, কিন্তু এখন এটাও অটোমেশন হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকে। আমরা একদিনের মধ্যে তাদের লোন প্রসেস করতে করতেই তাদের কাছ থেকে আমরা পেয়ে যাই। সুতরাং আমরা বলবো ব্যাংকিং সেক্টরেও কিন্তু বিরাট একটা উন্নতি হয়েছে, এবং এই সেক্টরের উন্নতি হওয়াটাই কিন্তু ব্যবসায়ীদের উন্নতি হওয়া। কেননা ছাড়া, ইকোনমি ফাইন্যান্স ছাড়া কোনো কিছুই চলে না। তা আমরাও, উনি একবার উচ্চারণ করেছিলেন, ইন্টারন্যাশনাল যে রেটিং কোম্পানিগুলো আছে, মোদি বিশেষ করে আমাদের এখানে রেটিং করে আমাদের পজিশনটা কিন্তু, বাংলাদেশের পজিশন কিন্তু আমাদের ইন্ডিয়া বাদ দিলে পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপর ফিলিপাইন, এদের অনেকের চাইতে আমাদের পজিশন অনেক ভালো। সে তার ফলে হলো কি, যে বিদেশ থেকে ওনারা যে বলছে ইলেকট্রিসিটি করতে, এই IMF দিচ্ছেন, ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছিলেন, ইসলামিক ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক দিচ্ছেন, এই দেশের মনিটারি পজিশন এবং আমাদের ফাইন্যান্সিয়াল ইকোনমিক কন্ডিশন যদি রেটিং এর দিক দিয়ে ভালো না হতো তাহলে কেউ লোন দিত না। এবং আরেকটা আপনারা খুব খুশির খবর এইটা, যে বাংলাদেশে বিগত কোনোদিনেই তার ঋণ রিপেমেন্ট করার শিডিউল কোনোদিন সে ফেল করেনি। এই ফেল করেনি বলে বাংলাদেশ এখন যেদিকে হাত পাতে সব জায়গা থেকেই কিন্তু আমরা লোন পাচ্ছি। এর লক্ষণ এই না যে দেশের অবস্থাটা খুবই খারাপ। দেশের অবস্থা খারাপ বললে এই বিদেশিরা কিন্তু, আমি মুখে খারাপ বলতে পারি, কিন্তু বিদেশিরা কিন্তু ক্যালকুলেটিভ ওয়েতে খারাপ ভালো বলে। এবং এই খারাপ ভালো, কালকে যে একজনে আমাদের নেইবারিং কান্ট্রির যে তাদের জাতীয় ন্যাশনাল কংগ্রেস প্রেসিডেন্ট বলে গেলেন যে এই দেশ এই সেক্টরে ইন্ডিয়াকেও সারপাস করেছে। এটা কিন্তু অলনে সারেন ইমোশনালি বলেননি, এটা ক্যালকুলেটিভ ওয়েতে বলেছেন। এবং আশা করি এই ধারণাটা সারা বিশ্বে এখন আছে যে বাংলাদেশ গ্রোয়িং ইকোনমি, এবং আমরা ইমার্জিং না বললেও গ্রোয়িং ইকোনমি। এবং আমাদের যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন যে 15-20 সালের মধ্যে আমরা একটা মধ্যম আয়ের দেশে পরিণত হব। এই জন্য কিন্তু আমাদের সবাই দেশপ্রেমিকতা থাকতে হবে, এবং আমরা সবাই একটু টলারেন্স থাকতে হবে। এটা আমার নিজের ধারণা, টলারেন্স থাকতে হবে। আমরা দুজন বসেছি, এই দুজনে যে কথাবার্তাগুলো আজকে বললাম, এই কথাবার্তাগুলো অনেকেই মনে করবে যে কিছুটা একতরফা কথা, কিন্তু একতরফা কথা অনেক সময় বলতে হয় যখন আশাবাদী হয় মানুষ, এবং মানুষ যদি সামনে ভালো দেখে, তো ভালোকে ভালো বলার অভ্যেসটা মানুষের থাকা উচিত, এবং মন্দকে মন্দ বলার অভ্যেসটা। তা আমরা যে সব দিক দিয়ে উন্নতি করতে পারছি বা উন্নতি হচ্ছে, এইটা কিন্তু ঠিক না, কিন্তু আমরা উই আর ট্রাইং টু ইমপ্রুভ আওয়ারসেলফ, এবং আমাদের দেশের অবস্থানটা ভালো হোক, এটা কিন্তু আমরা সবাই চাচ্ছি। সেই অবস্থায় আমি সবার কাছ থেকে আমরা আশা করব যে আমরা কাজ করার সুযোগ থাকতে হবে, সুযোগ দিতে হবে, এবং সুযোগ পেলে এই বাংলার মানুষ কিন্তু সবকিছুই করতে পারে। যেভাবে 71-এর স্বাধীনতা পেয়েছিলাম, ঠিক এই বাংলার মানুষ আবার মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য আমরা যদি চেষ্টা করি, আমরা যদি অক্লান্ত পরিশ্রম করি, আমরা যদি সিনসিয়ার হই, নিঃসন্দেহে যেই সরকার থাকুক না কেন সেই সরকারের মাধ্যমে মানুষই কিন্তু সবকিছু করবে। সুতরাং আমাদের দেশের মানুষ কর্মঠ এবং অত্যন্ত কি বলবো অধ্যবসায়ী, এবং আমরা করতে পারি। দেশে না করলেও বিদেশে যে আমি অনেককে দেখেছি এত কাজ করে, চিন্তা করা যায় না। আমার এক ফোরম্যান বলেছিল, স্যার যদি বিদেশে যে কাজ করি এই কাজ দেশে করতাম তো সোনার বাংলা করতে 40 বছর 50 বছর লাগতো না, অনেক আগেই হয়ে যেত। সুতরাং আশা করি বিদেশে যেভাবে খেটে আমরা কামাই করি, এই দেশের মাটিতে থেকে আমাদের সেইভাবে কামাই করা উচিত এবং কামাই করা দরকার। সেইভাবে আমরা এটুকুই আপনাকে এবং সবাইকে বলতে চাই যে আসুন আমরা দেশ গড়ার কাজে নিজেদের নিবেদিত করি। শাহজিজ খান, শেষের দিকে আমরা। জি না, ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য। ইন কনক্লুশন যেটা আমার বলতে হবে যে আমাদের সবার যেটা চাওয়া উচিত, একটা সমাজ হবে যে সমাজে ভেদাভেদ খুব কম থাকবে এবং সবাই শান্তিতে থাকবে। এই শান্তির জন্য একটা ইকোনমিক স্ট্যান্ডার্ড সবারই আসবে। আমি মনে করি যে বাংলাদেশ সার্বিকভাবে সেদিকে যাচ্ছে। দুটো দিকে এখন, যেহেতু বর্তমান সরকার বিদ্যুতের দিকে অলরেডি খুব নজর দিয়েছেন এবং সাকসেসফুলি নজর দিয়েছেন, আর দুটা দিকের আমার মনে হয় খুব নজর দেওয়া প্রয়োজন। একটা হলো পোর্ট। আমাদের বাংলাদেশের যেই পরিমাণ এক্সপোর্ট বাড়ছে 44%, তার ভিতরে অ্যাবাউট 22%ই হলো ভলিউম গ্রোথ। এই ভলিউম গ্রোথ এটা যদি চলতে থাকে একাধারে, একই সাথে যদি আমাদের ফার্নেস অয়েল ইম্পোর্ট করতে হয় প্রায় 20 লক্ষ টন, আমরা যদি কয়লা ইম্পোর্ট করতে হয় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য, তাহলে বর্তমানে যে পোর্ট আছে সেটা ঠিক এখানে যেরকম ট্রাফিক জ্যাম, সেই ট্রাফিক জ্যামের মতন করে কমপ্লিটলি ক্লগড হয়ে যাবে।
এবং আমরা যে পরিমাণ ডেমারেজ আমাদেরকে দিতে হবে, তাতে করে আমি মনে করি একটা খুব ডিফিকাল্ট পজিশনে পড়ে যাব। কাজেই বাংলাদেশ সরকারকে এবং আমাদের সবাইকে ইমিডিয়েটলি পোর্টের দিকে নজর দিতে হবে। পোর্ট কিভাবে বাড়ানো যায়, পোর্টের সংখ্যা বাড়াবার কথা, পোর্টের সংখ্যা কিভাবে বাড়ানো যায়, ডিপ সি পোর্ট কিভাবে করা যায়, এই সমস্ত ইম্পোর্টের আগে ডিপ সি পোর্ট করা প্রয়োজন নিজেদের জন্য, ট্রানজিটের জন্য না। অন্য চায়নাতে যেটার কথা বললাম সেগুলো তো আছে, কিন্তু আমাদের নিজেদের দরকারের জন্য পোর্টের প্রয়োজন। যেরকম আজকে যেরকম রোড নাই দেখে রাস্তাতে এরকম ট্রাফিক জ্যাম দেখছেন, সেটা। দ্বিতীয়ত, বাংলাদেশ সরকার আরেকটা ফোকাস করেছে, কিন্তু কতখানি এগিয়ে যেতে পেরেছি আমি এখনো জানি না, সেটা হলো ডিজিটাল বাংলাদেশের কথা যে বলা হচ্ছে। আজকে বর্তমান পৃথিবীতে কমিউনিকেশন হ্যাজ বিকাম ভেরি ইজি, জ্ঞান অনেক সহজ হয়ে গেছে। সেই জ্ঞানের পরিধি সমস্ত জায়গায়, যেটা বললাম একটা ইনক্লুসিভ সোসাইটি, সমাজে সবাইকে নিয়ে চলতে হলে তাদের কাছেও সেই এবিলিটিটা টু বি এবল টু কমিউনিকেট, সেটাতে পৌঁছতে হবে। নতুন একটা কথা এসছে ডিজিটাল ডিভাইড, সেই ডিভাইড থেকেও তাদেরকে মুক্ত করতে হবে, যাতে নাকি আমরা সবাইকে নিয়ে বাংলাদেশের পাড়াগায়ে গ্রামে বিদ্যুৎ থাকে এবং তাদের একই সাথে কম্পিউটার লিটারেসি, এবিলিটি টু কমিউনিকেট উইথ দি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আকরাম ভাই যেটা বললেন যে এই যে ডিজিটাল মানি কিংবা এই যে টাকা পয়সা ওনাদের ব্যাংকের মাধ্যমে যে ব্যাংকিং করা, আজকে যে মুঠোফোনের মাধ্যমে সবাই আলাপ আলোচনা করছে, কমিউনিকেট করতে পারছে, এটা শুধু কথায় না, জ্ঞানের মাধ্যমে সব জায়গায় যাতে ছড়িয়ে যায়। এই তিনটা জিনিস যদি আমরা করতে পারি, তাহলে পরে হয়তো আমরা বিরাট বড় একটা স্টেপ করতে পারবো। বিদ্যুৎ, পোর্ট, কমিউনিকেশন, এই তিনটা একসাথে করতে পারলে, এবং আশা করছি যেভাবে দেখছি তাতে আমি মনে করি এটা সম্ভব এবং আমরা ওইদিকে এগোচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক, তৃতীয় মাত্রা, চ্যানেল আই, জিপি বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায়। আপনি @তৃতীয়মাত্রা.com 6161 নাম্বার আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে, ইন্টারনেটে তৃতীয়মাত্রা.com এবং facebook.com/তৃতীয়মাত্রা আপনার মতামত রাখতে পারেন। এবং আপনার মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টো এবং শুক্রবার দুপুর 12:30 দেখবার আমন্ত্রণ। মিস্টার কাজী আকরামউদ্দিন আহমেদ এবং মিস্টার মোহাম্মদ আজিজ খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলীর মধ্যে অতিথি আলোচনা করেছেন দেশের অর্থনীতি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, নানান বিষয় নিয়ে, এবং দুজনেই যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে স্বস্তি দেবার চেষ্টা করেছেন, স্বপ্ন দেখাবার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের শক্তির জায়গাগুলো চিহ্নিত করে দেখাবার চেষ্টা করেছেন। প্রায় একই সুরে দুজন কথা বলেছেন এবং দুর্বলতার জায়গাটিও চিহ্নিত করবার ক্ষেত্রে ঐকমত্য পোষণ করেছেন। সেটি হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতা এবং অস্থিতিশীলতা, এবং এই জায়গাটিতে এটি ঐকমত্য পোষণ করতে হবে। অর্থাৎ দেশ কিভাবে চলবে, নির্বাচন কিভাবে হবে, কিংবা রাজনৈতিক স্থিতিশীলতা কিভাবে বজায় রাখা যাবে, এই জায়গাতে আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এটি ঐকমত্য আসতে হবে। এবং সেই সঙ্গে সরকারের ইতিবাচক কাজগুলোর ধারাবাহিকতা যেন বজায় থাকে। অর্থাৎ এখানে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এই জায়গাগুলোকে ইতিবাচক পরিবর্তন আনতে পারলে ওনারা মনে করেন যে বাংলাদেশের অপার সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনা অসীম সম্ভাবনা। কাজেই এখন অনেক কিছু করবার আছে। মূলত রাজনৈতিক নেতৃত্বের রাজনীতির জায়গাটাতে নজরটা দিতে হবে, এবং আমরা আশা করব যে দেশের স্বার্থে তারা সেটি দেবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য। শুভ